ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 50 এবং পৃষ্ঠা নম্বর 51 যতগুলো অঙ্ক দেয়া রয়েছে এখানে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 50 নম্বর যে পেজ রয়েছে সেখানে অঙ্ক করব। তো দেখো 4 নম্বর দাগের থেকে আমরা শুরু করব। এখানে কি বলছে, 14 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু। গসাগু, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবারে দেখো 14 এবং 15কে ভাঙা হয়েছে এখানে। তো ভাঙা মানে কি? ভেঙেছে কেন না? গুণনীয়ক বের করার জন্য। গুণনীয়ক কাকে বলে? দেখো গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তো দেখো এখানে একটা উদাহরণের সাহায্যে তোমরা দেখতে পাবে। দেখো 14কে যদি আমরা ভাঙি তাহলে পরে কি পাচ্ছি? দেখো 2 দিয়ে ভাঙলে 7, আবার যদি 7 দিয়ে ভাঙি তাহলে 1 পাবো, অর্থাৎ 1, 2, 7 এবং 14 পাবো। ঠিক আছে, তাহলে এই 14কে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোই কিন্তু ওই 14-র কী বললাম? গুণনীয়ক বা উৎপাদক। বা তোমরা যদি সহজ ভাষায় বলতে চাও যে কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তা সেই সংখ্যাগুলো কিন্তু ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 14কে কী দ্বারা ভাগ করা যায়? দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 14 1-কে 14। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 7 2-গুণে 14। আবার 7 দিয়ে ভাগ করা যায়, 7 2-গুণে 14। আবার 14কে 14 দিয়েও ভাগ করা যায়, 14 1-কে 14, তাই না? অর্থাৎ 14কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলোকেই ওই সংখ্যার গুণনীয়ক বলছে বা উৎপাদক বলছে। বোঝা গেল? 2 রকমভাবে বললাম আমি। এবারে দেখো 14 এর গুণনীয়ক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা লিখতে পারি 1, 2, আবার 7, আবার 14 নিজেই। এগুলো হচ্ছে গুণনীয়ক। কারণ কি? 1 দিয়েও 14কে ভাগ করা যায়, 2, 7, 14 সবগুলো দিয়েই কিন্তু 14কে ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেইগুলোকে ওই সংখ্যার কি বলে? গুণনীয়ক বা উৎপাদক বলে। বা উল্টে কি বললাম? যে উল্টোভাবে বলা যায় যে কোনো সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, এখানে 14কে ভেঙেছি বা বিশ্লেষণ করেছি, তাই না? তো কোনো সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় এই সংখ্যাগুলোই কি? 14 এর গুণনীয়ক। বুঝতে পেরেছো? বা উৎপাদক। এবার ধরো 15কে ভাঙা হয়েছে, 15কে ভেঙেছে দেখো 3 5। তাহলে যদি আমরা 5 দিয়ে ভাঙি তাহলে 1 পাবো, এখানে 5 1-কে 5, তাই না? তো তাহলে দেখো 15কে ভাঙলে 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, আবার 15ও পাচ্ছি। তার মানে 15-র গুণনীয়কগুলো কী কী লিখতে পারি? 1, 3, 5, আবার 15 নিজেই। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 15কে কী করা যাবে? ভাগ করা যাবে। অর্থাৎ সেই জন্যই কিন্তু এই সংখ্যাগুলো 15-র গুণনীয়ক হয়ে গেল। এবারে দেখো অতএব 14 ও 15-র মধ্যে গসাগু দেখো এখানে লেখা রয়েছে 1। কেন বলো তো? দেখো আমরা তো গুণনীয়কগুলো পেলাম, 14-র গুণনীয়ক পেলাম এইগুলো, 15-র গুণনীয়ক পেলাম এইগুলো, কিন্তু এর মধ্যে আমরা গুণনীয়ক পেয়েছি। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, সাধারণ মানে হচ্ছে সবার মধ্যে আছে, আর গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। তাহলে গুণনীয়ক আমরা বের করেছি 14 এবং 15-র। এবারে সাধারণ গুণনীয়ক বের করো। সাধারণ মানে কি? সবার মধ্যে আছে। দেখো সবার মধ্যে আছে এখানে একমাত্র 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কোনো সংখ্যার কিন্তু কোনো মিল নেই। এখানে 2 আছে, এখানে 3, আবার এখানে 7 আছে, এখানে 5 আছে, কোনোটাই কিন্তু ওখানে মিল নেই কোনো সংখ্যার। শুধুমাত্র একই দুটোর ক্ষেত্রেই আছে। অর্থাৎ এখানে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একই আছে, আর তো কোনো সংখ্যাই নেই, তাই না? তাহলে 14 ও 15-র গসাগু কত পেলাম আমরা? 1 পেলাম। এবারে দেখো 14 মৌলিক নয়, কারণ মৌলিক সংখ্যা বলতে আমরা জানি যে সংখ্যার শুধুমাত্র দুটো মৌলিক উৎপাদক থাকবে, বা যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধুমাত্র দুটো উৎপাদকই পাওয়া যাবে। সেটা কি? 1 এবং সেই সংখ্যা নিজে। ধরো একটা উদাহরণের সাহায্যে যদি আমি বলি, ধরো 5 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো 5 1-কে 5, আবার ধরো 7কে ভাঙলে 7 1-কে 7। তাহলে দেখতে পাচ্ছ এখানে মাত্র দুটোই মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে সেই সংখ্যা নিজে এবং 1। দেখতে পাচ্ছ 7-এর ক্ষেত্রে সেই সংখ্যা নিজে এবং 1। মৌলিক সংখ্যা হচ্ছে এইগুলো। আর যৌগিক সংখ্যা কোনগুলো? ধরো যৌগিক সংখ্যা এখানে 14, 14কে তো ভাঙা যায়,
14কে ভেঙে আমরা কি পাচ্ছি? 14কে ভেঙে আমরা দেখতে পাচ্ছি 1 2 7 14, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা নিজে অর্থাৎ 14 বাদে আরও দুটো সংখ্যা আছে কি কি? 2 এবং 7। তাহলে 14 এবং 15-র ক্ষেত্রেও কিন্তু একই কথা বলতে পারি, মৌলিক সংখ্যা নয়, কারণ 1 এবং 15 বাদেও আরও 3 5 এই সংখ্যাগুলো রয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 14 মৌলিক নয়, 15 কিন্তু মৌলিক নয়। কিন্তু 14 আর 15-র গসাগু কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে অতএব লেখা হচ্ছে, দেখো, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি সংখ্যার গসাগু এটা 1 যদি 1 হয় তাহলে অবশ্যই সেই দুটো সংখ্যাকে আমরা কি বলতে পারবো? পরস্পর মৌলিক সংখ্যা। হলো। এবারে কিন্তু আমরা যাব 51 নম্বর পৃষ্ঠাতে। 51 নম্বর পৃষ্ঠাতে কি বলছে দেখো, 1 নম্বর দাগের মনে মনে হিসাব করি। তো 1-এর ক কি বলছে? 8-এর গুণনীয়কগুলো কি কি? দেখো 8-এর গুণনীয়ক কতগুলি? তো দেখো আমরা ক্লাস 5-এর গণিত পৃষ্ঠা নম্বর 50 এবং 51 করছি। 1 নম্বর দাগের অঙ্কের কয়েকটা আমরা করব 8-এর গুণনীয়ক কতগুলি। তো দেখো প্রথমে আমরা 8কে এইভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব, তাহলে আমরা উৎপাদক বা গুণনীয়কগুলো পাবো। তো দেখো প্রথমে আমরা মৌলিক উৎপাদক দিয়ে ভাঙবো, তাহলে প্রথমে আমরা দেখো জোড় সংখ্যা এটা, তার মানে 2 দিয়ে যাবে, তাহলে 4 দুগুণে কত? 8 পেলাম। আবার 2 দাও, 2 দুগুণে কত পেলাম? 4 পেলাম। আবার দেখো 2 দাও, তাহলে 2 1-কে 2 পেলাম। এবারে 8-এর গুণনীয়কগুলো কী কী পেলাম দেখো, দেখো এখানে 1 পেলাম, আবার দেখো 2 পেলাম, আবার 2 দুগুণে দুটো একসঙ্গে গুণ করো, 2 দুগুণে 4 পেলাম, এখানে দেখো 4, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পেলাম, 8 নিজেও পেলাম। তাহলে এখানে লিখব, অতএব 8-এর গুণনীয়কগুলি হলো, কি কি গুণনীয়ক পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 2 দুগুণে 4, এই দেখো ভেতরে আছে 4, 4 পেলাম, আবার 8 নিজেও পেলাম। এইগুলো গুণনীয়ক কেন? এই সংখ্যাগুলো কিন্তু আমরা যেমন 8কে ভেঙে বা বিশ্লেষণ করে পেয়েছি, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আবার 8কে ভাগ করাও যাবে। বোঝা গেল? এবারে তাহলে কটা গুণনীয়ক পেলাম? 4টে, 1টা 2টো 3টে 4টে। এখানে জিজ্ঞেস করেছে 8-এর গুণনীয়ক কতগুলি। অতএব লিখব 8-এর গুণনীয়ক সংখ্যা, 8-এর গুণনীয়ক সংখ্যা হচ্ছে 4টি, বাংলায় 4 লিখলাম। 8-এর গুণনীয়ক হচ্ছে 4টি। এবারে দেখো খ নম্বর দাগের কি বলছে? 21-এর গুণনীয়কগুলো কি কি? তাহলে আমরা দেখো খ নম্বর দাগের করব, তাহলে 21কে আমরা ভাঙবো। বোঝা গেল? 21কে ভাঙছি, দেখো প্রথমে 3 দিয়ে দেব, 3 7-তে 21, আবার 7 দিয়ে দাও, 7 1-কে 7, আর তো যাবে না। তাহলে 21কে ভাঙলে বিশ্লেষণ করলে আমরা কি কি পাচ্ছি? 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 7 পাচ্ছি, আবার 21ও পাচ্ছি। তাহলে লিখব, অতএব 21-এর গুণনীয়কগুলি হলো, কি কি পেলাম? 1 পেলাম, 7 পেলাম, 3 পেলাম, আবার 21 নিজে পেলাম। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 21কে ভাগ করা যাবে, তাই না? তো দেখো এবারে আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। তো এখানে দেখো গ নম্বর দাগেরটা কি বলছে? বলছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। ভালো করে খেয়াল করো, এখানে শুধুমাত্র উৎপাদক বলেনি, কি বলেছে? মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে মৌলিক যে উৎপাদকগুলো বার করব আমরা, তার মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেইগুলোই হচ্ছে কিন্তু মৌলিক উৎপাদক। বোঝা গেল? তাহলে সেইগুলো কিন্তু আমাদের কতগুলো আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে 24কে প্রথমে আমরা ভাঙবো। দেখো গয়ের 24কে আমরা প্রথমে কি করব? ভাঙবো। তাহলে প্রথম ছোট একটা মৌলিক উৎপাদক দিয়ে আমরা সবসময় ভাঙার নিয়ম, সবচেয়ে ছোট। তাহলে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে 2 দিয়ে আমরা ভাঙি। তাহলে দেখো প্রথমে যেহেতু জোড় সংখ্যা আছে শেষে, তার মানে 2 দিয়ে যাবে। দেখো 12 দুগুণে 24, ফের 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দাও, 3 1-কে 3। তাহলে 24-এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি কি পেলাম? 1 পেলাম, 3 পেলাম, 2 পেলাম, 2 দুগুণে
গুণ করলে 4 পেলাম, আবার দেখো 3 দুগুণে 6 পেলাম, আবার কত পেলাম 12 পেলাম, আবার 24ও পেলাম। এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু 24-এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে লিখি প্রথমে অতএব 24-এর, এখানে জানতে ছিল উৎপাদক, তাহলে এখানে লিখি উৎপাদক কথাটাই লিখি, 24-এর উৎপাদকগুলি হলো কি কি পেলাম, এক, ছোট থেকে লিখি 2 3 4, 1 2 3, তারপরে 2 দুগুণে 4, তারপরে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপরে দেখো 8, তার আগে 6 আছে, 6 লিখে দিই, 6, তারপরে 8, তারপরে দেখো 12 আর হচ্ছে 24, বোঝা গেল। তাহলে এই সবগুলোই কিন্তু সংখ্যাগুলো দিয়ে 24কে ভাগ করা যাবে। কিন্তু এখান থেকে আমাদের এখানে বলেছিল যে মৌলিক উৎপাদক, অর্থাৎ যে উৎপাদকগুলো বের করেছি সে তার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো। তো দেখো আমরা তো জানি 1 মৌলিক সংখ্যা নয়, কারণ 1 হচ্ছে প্রাথমিক সংখ্যা, 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে এই একটা মৌলিক সংখ্যা পেলাম, এটা হচ্ছে মৌলিক উৎপাদক। আবার 3 হচ্ছে মৌলিক উৎপাদক। আবার দেখো এখানে 4 8 এগুলো, 4 6 8 এগুলো তো হবে না, 12 24 এগুলোও হবে না। তাহলে মৌলিক উৎপাদক কী কী পেলাম, 2 আর 3 পেলাম। এখানে জিজ্ঞেস করেছে কতগুলো মৌলিক উৎপাদক আছে, তাহলে কটি পেলাম, 1টি এবং 2টি। তাহলে লিখব অতএব 24-এর 2টি মৌলিক উৎপাদক আছে, মৌলিক উৎপাদক আছে, ঠিক আছে, 2টি মৌলিক উৎপাদক আছে। এবারে আমরা দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো এখানে ঘ নম্বর দাগেরটা বলছে কি, বলছে 49-এর মৌলিক উৎপাদক কী কী। তাহলে 49 সংখ্যাটাকে আমাদের প্রথমে ভাঙতে হবে। তো দেখো ঘ নম্বর দাগের আমরা 49 সংখ্যাটাকে প্রথমে ভাঙবো। তাহলে দেখো 7 দিয়ে আমরা যদি খাওয়াই তাহলে 7 7 49, তাই না, আবার 7 দিয়ে দাও, 7 1 7। তাহলে এখানে 49-এর উৎপাদকগুলো কী কী পেলাম সেটাকে লিখে নিই। তাহলে লিখি 49-এর উৎপাদকগুলি, 49-এর উৎপাদকগুলি হলো কী কী পেলাম, 1 পেলাম, আবার 7 পেলাম, আবার 7 7 49, অর্থাৎ 49 নিজেও পেলাম। তাহলে 1 7 এবং 49, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 49কে তো ভাঙাই আছে, তার মানে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। আবার 1ও তো মৌলিক সংখ্যা নয়, 1 হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয় প্রাথমিক সংখ্যা। তাহলে একমাত্র 7 হচ্ছে মৌলিক সংখ্যা, বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব অতএব, এখানে জানতে চেয়েছিল 49-এর মৌলিক উৎপাদক কী কী। তাহলে 49-এর মৌলিক উৎপাদক কী, অতএব 49-এর মৌলিক উৎপাদক হলো কী কী পেলাম, 7 পেলাম। 49-এর মৌলিক উৎপাদক হলো 7 হলো। এরপরে আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। সাধারণ গুণনীয়ক মানে কি, আমরা এর 1 নম্বর দাগের কি করেছি, উৎপাদক বা গুণনীয়ক বের করেছি। এখন বলছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি, দুটোর মধ্যেই বা সবার মধ্যে আছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2টো করে সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে ওই 2টো করে সংখ্যার মধ্যে যে কোনগুলো সবার মধ্যে আছে সেগুলোই হচ্ছে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক হবে। তাহলে 2-এর ক নম্বর দাগের কী কী আছে, 14 আর 21। তাহলে 2-এর ক কী কী আছে, প্রথমে আছে 14 আর একটা আছে 21। তাহলে এই দুটো সংখ্যাকে কি করব, আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব প্রথমে। তাহলে দেখো 14কে আমরা প্রথমে 2 দিয়ে দিই, 7 দুগুণে 14। আবার দেখো 7 দিয়ে দিলে 1, 7 1 7। এবার 21কে 3 দিয়ে দিলে 3 7 21। আবার 7 দিয়ে দিলে 7 1 7। তাহলে আমরা লিখতে পারি অতএব 14-এর গুণনীয়কগুলো হলো, গুণনীয়ক 14-এর গুণনীয়কগুলি হলো, 14-এর গুণনীয়ক কী কী, দেখো 1, আবার দেখো 7, আচ্ছা 1 2 ছোটো থেকে লিখি, তাহলে 2,
তারপরে দেখো 7 আবার 14 নিজে, ঠিক আছে। এই সংখ্যাগুলো দিয়ে 14কে ভাগ করা যাবে। আবার অতএব লিখি 21। 21-এর গুণনীয়কগুলো হলো কি কি আছে দেখো। 21-এর প্রথমে লিখব 1, তারপরে দেখো 3, তারপরে 7, তারপরে 21, ঠিক আছে। এগুলো হচ্ছে গুণনীয়ক। এবারে বলছে কি সাধারণ গুণনীয়ক। দেখতে পাচ্ছ সাধারণ গুণনীয়ক মানে দুটোর মধ্যেই আছে। তাহলে এখানে দেখো দুজনের মধ্যেই আছে 1 আছে, আবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে দেখো 7 আছে, এখানে 7 আছে। আমি ওপরে ঠিক চিহ্ন দিলাম। তাহলে সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? 1 পেলাম আর 7 পেলাম। তাহলে আমি এখানে লিখি অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়কগুলি হলো, নির্ণেয় সাধারণ গুণনীয়কগুলো কী কী পেলাম? 1 ও 7, ঠিক আছে। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 2-এর খ নম্বর দাগেরটা করব। কি বলছে এখানে? 10 এবং 15-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো দেখো 10 এবং 15কে আমরা এইভাবে ভাঙবো। তো প্রথমে দেখো এখানে শেষে জোড় সংখ্যা 0 আছে, মানে আমরা 2 দিয়ে দিতে পারবো। তাহলে 2 দিয়ে ভাঙালে হচ্ছে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে ভাঙাও 5 1-কে 5। এখানে 15 আছে, তাহলে 3 দিয়ে দিতে পারবো। দেখো 3 5 15 আর 5 1-কে 5। তাহলে আমাদের ভাঙানো কমপ্লিট হলো। তাহলে আমরা লিখতে পারি 10-এর গুণনীয়কগুলি হলো, 10-এর গুণনীয়কগুলো হলো কি কি? দেখো 1 পেলাম, 5 পেলাম, 2 পেলাম, আবার 10 পেলাম, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 15-এর গুণনীয়কগুলো হলো কি কি আছে দেখো তো। 1 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, আবার 15 পেলাম, হলো। এবারে সাধারণ গুণনীয়ক কি? দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, আর কিন্তু কোনো মিল নেই, দেখতে পাচ্ছ। তাহলে 1 আর 5 হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখব অতএব 10 ও 15-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলি হলো কি কি পেলাম? 1 ও 5, ঠিক আছে। এবার নির্ণেয় সাধারণ গুণনীয়কগুলি হলো বলেও কিন্তু আমরা লিখতে পারবো, তাহলেও হবে। ওকে, এরপরে দেখো আমরা গ নম্বর দাগেরটা করব। কত কত সংখ্যা আছে দেখো? 5 ও 7। তাহলে দেখো গ নম্বর দাগের কি আছে? 5 আর 7। তাহলে 5 দিয়ে 5-কে 5 1-কে 5, এগুলো তো মৌলিক সংখ্যা। তাহলে 5 1-কে 5, এখানে 7 1-কে 7। তাহলে একই রকমভাবে ওপরটার মতো লিখব 5-এর গুণনীয়কগুলি হলো, 5-এর গুণনীয়ক কী পেলাম? 1 আর 5। আবার 7-এর গুণনীয়কগুলো হলো কি পেলাম? 1 আর 7। তাহলে এখানে শুধুমাত্র সাধারণ গুণনীয়ক দেখো, এক্ষেত্রে 1 আছে, এখানে 1 আছে, আর কিন্তু নেই। তাহলে লিখব অতএব 5 ও 7-এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো, যেহেতু একটা ওই জন্য গুণনীয়কগুলি আর লিখলাম না, হলো কি হলো? সেটা হচ্ছে 1, হলো। এবারে হচ্ছে আমাদের দেখো ঘ নম্বর দাগেরটা করব। এখানে হচ্ছে 1 আর 12। তাহলে ঘ নম্বর দাগের আছে 1 আর আছে 12। তো দেখো 1-কে আমরা 1 1-কে 1, আর 12-কে প্রথমে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, আবার 3 দিয়ে ভাঙালে 3 1-কে 3। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে 1-এর গুণনীয়ক কি? 1-এর গুণনীয়ক তো একটাই, 1। আর 12-এর গুণনীয়ক কি পেলাম? 1 পেলাম, দেখো 2 পেলাম, 3 পেলাম, আবার দেখো 2 দুগুণে 4 পেলাম, আবার 3 দুগুণে 6 পেলাম, আবার 12 নিজেও
12-এর একটা উৎপাদক। এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করা যায়। দেখো সাধারণ গুণনীয়ক কি, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর তো কোনো সংখ্যাই নেই একের ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা লিখব 1 ও 12 এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো, যেহেতু একটাই গুণনীয়ক সাধারণ, সেজন্য গুণনীয়কগুলি আর লিখলাম না, হলো কি পেলাম, 1 পেলাম, 1। এবার দেখো 19 নম্বর দাগের কী বলছে, 27 আর 36। তাহলে আমরা 19 নম্বর দাগের দেখলাম কত করতে হবে, 27 আর 36। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কীভাবে করতে হবে, নিজেরাই বলো তো কী হবে। দেখো প্রথমে আমরা 3 দিয়ে দেবো এটাকে, 3 9 27, তোমরা জানো 3-এর নামটা পড়লেই পাবো। আবার দেখো 9, তাহলে 3 দিয়ে দেবো, ফের 3 3-এ 9, আবার দেখো 3 দিয়ে দিলে 3 1-কে 3। ঠিক আছে, 36-এ দেখো আমরা 3 দিয়ে দিতে পারবো, তাহলে 3 দিয়ে দিলে, আচ্ছা প্রথমে 2 দিয়ে দিই, যেহেতু শেষে জোড় সংখ্যা সবসময় ছোট মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে দিতে হয়, তাহলে প্রথমে 2 দিয়ে দিই। তাহলে 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দাও, যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, তাহলে 9 দুগুণে 18, 3 দিয়ে দাও, 3 3-এ 9, আবার 3 দিয়ে দাও, 3 1-কে 3। তাহলে আমরা লিখতে পারবো, দেখো 27 এর গুণনীয়কগুলি হলো, 27-এর গুণনীয়ক কী কী পেলাম, দেখো 1 পেলাম, 3 পেলাম, 3 3-এ 9 পেলাম, ঠিক আছে, আবার 27 পেলাম, হলো। তাহলে 1 3 পেলাম, 3 3-এ 9 পেলাম, আবার 27ও পেলাম। তাহলে এগুলো হচ্ছে 27-এর গুণনীয়ক। এবারে 36-এর লিখব। 36-এর গুণনীয়কগুলো হলো, আমি ডট ডট দিয়ে এভাবে চলে গেলাম। তো দেখো প্রথমে আমরা 1 পাচ্ছি, তারপরে 3 পাচ্ছি, আচ্ছা 2টা পরে লেখা হয়ে গেল, যাই হোক 2 পাচ্ছি, তারপরে দেখো 2 দুগুণে কত, 4 পাচ্ছি, আবার দেখো 3 দুগুণে কত, 6 পাচ্ছি, আবার দেখো 9 পাচ্ছি, ঠিক আছে, আবার দেখো 3 3-এ 2 দুগুণে 4, 3 4 12 পাচ্ছি, তারপরে 18 পাচ্ছি, এখানে দেখো ভেতরে 18 রয়েছে, আবার কি রয়েছে, 36 রয়েছে। এতগুলো সংখ্যা আমাদের কি পাচ্ছি, গুণনীয়ক পাচ্ছি, বোঝা গেল। তাহলে বাইরেরগুলোও পাবো, আবার এই এক একটা গুণনীয়ক যদি আমরা গুণ করে করে যে গুণনীয়কগুলো পাবো, সেগুলোও কিন্তু আসলে উৎপাদক বা গুণনীয়ক হলো। এবারে দেখো আমাদের সাধারণ কী কী পাচ্ছি, দেখো এখানে 1 পাচ্ছি, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 9 আছে, এখানে দেখো 9 আছে, এখানে দেখো 27 আছে, এখানে 27 নেই। তাহলে কটা পেলাম, 1 পেলাম, 3 পেলাম এবং 9 পেলাম। তাহলে লিখি, অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়কগুলি হলো, কী কী পেলাম, 1 3 ও 9। এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো 6 নম্বর দাগের কি আছে, 28 আর 35। তো দেখো আমরা 28 আর 35-কে ভাঙব। তো দেখো এখানে শেষে জোড় সংখ্যা আছে, মানে আমরা 2 দিয়ে প্রথমে দিতে পারবো, 2 দিয়ে দিলে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, আবার 7 দিয়ে দিলে 7 1-কে 7। এখানে 35, শেষে 5 আছে, মানে 5 দিয়ে দিতে পারবো, দেখো 5 7-এ 35, তাহলে 7 দিয়ে দিলে 7 1-কে 7, আর যাবে না। তো তাহলে কি পেলাম, 28 এর গুণনীয়কগুলি হলো, 28-এর গুণনীয়ক কী কী পাচ্ছি, দেখো 1 পাচ্ছি, তারপরে 2 পাচ্ছি, তারপরে দেখো 2 দুগুণে 4 পাচ্ছি, তারপরে 7 পাচ্ছি, তারপরে 14, তারপরে 28 নিজে, হলো। এবারে দেখো 35-এর একইভাবে লিখব। 35-এর গুণনীয়কগুলো হলো, 1 পাচ্ছি, তারপরে দেখো 5 পাচ্ছি, তারপরে 7 পাচ্ছি, তারপরে 5 7-এ 35, 35 নিজে। এবারে সাধারণ কোনগুলো, দেখো এখানে 1, এখানেও 1 আছে, এখানে 2 আছে, আর কি আছে, কোনো কিছু, 7 আছে, দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, আর কিন্তু কোথাও কিন্তু মিল নেই।
তাহলে লিখব অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক গুলি হলো কি কি 1 ও 7। হয়ে গেল আমাদের 2 নম্বর দাগের অঙ্ক। এবারে কি বলছে 3 নম্বর দাগের, কি বলছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো গসাগু কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করা যায়, ভাগ পদ্ধতিতে করা যায়, তারপরে আবার নিচে আমরা কিন্তু এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গুণনীয়ক কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় আমরা শিখব, অনেকভাবে করা যায়। তো এখানে যেহেতু বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি, এর নিয়মটা কিন্তু যে নিয়মটা এখানে বলেছে সেই নিয়মটাই কিন্তু আমি এখানে করিয়ে দেব। বোঝা গেল? তো 1 নম্বর দাগে 3-এর ক কি কি আছে 21 এবং 28। তাহলে 3-এর ক কি কি সংখ্যা আছে 21 এর গুণনীয়ক বের করব এবং 28 এর গুণনীয়ক বের করব। তাহলে 21কে আমরা ভাঙি। দেখো 3 দিয়ে ভাঙলে 3 7 21, 7 দিয়ে করলে 7 1 7। আবার দেখো 2 দিয়ে এখানে দেবো, সে যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, তাহলে 14 দুগুণে 28 পাবো। 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, 7 দিয়ে দিলে 7 1 7। তাহলে এখন আমরা লিখব 21 এর গুণনীয়ক গুলি হলো 21 এর গুণনীয়কগুলো হলো, আর 28 এর গুণনীয়কগুলো হলো। 21 এর কী কী পাচ্ছি দেখো 1, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 7, তারপরে পাচ্ছি 21। আর 28 এর ক্ষেত্রে পাচ্ছি 1, তারপরে 2, তারপরে 2 দুগুণে 4, তারপরে 7, তারপরে দেখো এখানে 14, তারপরে পাচ্ছি এখানে 28। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয় করলাম। গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, আর সাধারণ মানে সবার মধ্যে আছে। তাহলে গুণনীয়ক বের করেছি, এবার সাধারণ গুণনীয়ক বের করি। দেখো এখানে সাধারণ আছে 1, এখানে 1 আছে। আবার এখানে 2 3 আছে, এখানে নেই 3, এখানে 2 আছে, এখানে 2 নেই। তারপর দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে। আর কিন্তু এখানে সাধারণ গুণনীয়ক নেই। তাহলে তোমাদের বইতেই দেখাচ্ছি আমি, গসাগু মানে হচ্ছে পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক তো বের করে ফেলেছি, আর গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা বলো তো? সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 7, এইটা 7। তাহলে এই সবচেয়ে বড় গুণনীয়কটাই কিন্তু হয়ে যাবে গসাগু। তাহলে অতএব লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত? 7। বোঝা গেল? 7 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, যেটা দিয়ে 21 এবং 28কে ভাগ করা যায়। 7 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক এর মধ্যে নেই। সবচেয়ে বড় দেখতে পাচ্ছ যে 21কেও ভাগ করা যাবে, 28কেও ভাগ করা যাবে। ওই জন্যে 7 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? এবার আমরা করব খ নম্বর দাগের। দেখো এই যে গসাগুটা, যদি আমি একটা কথা বলে দিই, 21 আর 28-এর গসাগু করব, তাহলে 21 কমা দিয়ে 28, এইভাবেও কিন্তু দুটো একসঙ্গে করা যেত। দেখো এখানে 7 দিয়ে দিলে 3 7 21, 4 7 28। ঠিক আছে? এই 7-এর পরে আর কিন্তু 3 আর 4-এর মধ্যে আমরা আর নিচে নামাতে পারবো না। তাহলে 7 হচ্ছে এক্ষেত্রে দেখতে পাচ্ছি গসাগু, যেটা সবার মধ্যে আছে বলে। এভাবেও করা যায়, কিন্তু আরও অন্যভাবেও আছে। কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে যে দেখো যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে, সেই জন্য আমি কিন্তু গুণনীয়কের সাহায্যেই করছি। ওকে, এবারে খ নম্বর দাগের কি বলছে 30 আর 24। তাহলে আমরা প্রথমে কি করব, 30 এবং 24কে ভাঙবো। তাহলে দেখো শেষে 0 আছে, মানে আমরা 5 দিয়ে দিতে পারি বা 2 দিয়েও দিতে পারি। তাহলে 2 দিয়ে দিই, প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিই। তাহলে ছোট দিয়ে দিলে 15 দুগুণে 30। এবারে 5 দিয়ে দিই, যেহেতু শেষে 5 আছে। আচ্ছা 5 দিয়ে, আচ্ছা 3 দিয়েও দিতে পারবো, 3 3 5 15। এবারে 5 দিয়ে দিই, 5 1 5। সবসময় ছোট থেকে গেলে ভালো হয়। এবারে দেখো শেষে জোড় সংখ্যা মানে 2 দিয়ে দিতে পারবো। 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দাও। 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও।
3 দুগুণে 6, এবার 3 দিয়ে দাও, 3 একে 3। তাহলে 30 এবং 24কে কিন্তু ভাঙা আমাদের হয়ে গেল। এবার আমরা লিখব 30-এর গুণনীয়কগুলি হলো, 30-এর গুণনীয়ক কী কী পেলাম? 30 আর এখানে কত? 24, 24টাও লিখে নিই একেবারে। 24-এর গুণনীয়কগুলি হলো, দেখো 30-এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1, তারপরে দেখো 2, তারপরে দেখো 3, তারপরে 5, তারপরে 15, তারপরে পাচ্ছি 30। এগুলো হচ্ছে সব 30-এর গুণনীয়ক। এবারে 24-এর ক্ষেত্রে পাচ্ছি দেখো 1, তারপরে দেখো 2 পাচ্ছি, তারপরে 3 পাচ্ছি, পরপর ছোট থেকে আমরা বড়োর দিকে যাই। তারপরে দেখো 3 হয়ে গেল, এবারে দেখো 2 দুগুণে গুণ করবে, এবার 2 দুগুণে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তারপরে দেখো 3 দুগুণে 6, ভেতরে দেখো 6 পাচ্ছি। তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি। তারপরে দেখো 12 পাচ্ছি, আবার 24 নিজে ও 24-এর গুণনীয়ক হলো। তাহলে সবগুলো আমাদের গুণনীয়ক বাইর করা হয়েছে। এবার আমরা কি করব? সাধারণ গুণনীয়ক বার করব, কারণ গসাগুর মানে হচ্ছে গুণনীয়ক এবং সেটা সাধারণ এবং সেটা সবচেয়ে বড়। তাহলে সাধারণগুলো বের করি। সাধারণ দেখো এখানে 1, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। দেখো এখানে আর একটা আমাদের গুণনীয়ক 30-এর লেখা হয়নি। দেখো 3 দুগুণে কত? 6, 5-এর পরে আর একটা সংখ্যা আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে 6। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 3 যেমন সাধারণ গুণনীয়ক, আবার 6 দেখো এখানে একটা 6 আছে, 6 আছে সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 3 হবে না, অবশ্যই 6 হবে। বুঝতে পেরেছ? তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু, তাই তো? তাহলে পরে নির্ণেয় গসাগু আমরা উত্তরটা কি লিখব? উত্তর লিখব 6। বোঝা গেল? এবারে দেখো আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। গ নম্বর দাগের এখানে কি আছে? গ নম্বর দাগের হচ্ছে 24 এবং 28। তাহলে আমরা প্রথমে 24কে ভাঙব এবং 28কে ভাঙব, তাই তো? তাহলে দেখো 24কে ভাঙলে প্রথমে 4 আছে শেষে, তার জন্য আমরা 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, ফের 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, ফের 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দিয়ে দাও, 3 একে 3। এদিকে দেখো 28 শেষে জোড় সংখ্যা মানে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 14 দুগুণে 28, 2 দিয়ে দিলে দেখো ফের জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দিয়ে দাও, 7 একে 7। তাহলে ভাঙা আমাদের কমপ্লিট হলো। এবার লিখব দেখো 24 এর যে অঙ্কগুলো করছি তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু ছকে বাঁধা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই টাইপের অঙ্ক, একই ছকে কিন্তু অঙ্কগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে লিখব 24-এর গুণনীয়ক, তাই না? গুণনীয়কগুলি হলো, 24-এর গুণনীয়কগুলো কি কি পাচ্ছি? আর একটা কি সংখ্যা? 28। 28-এর গুণনীয়কগুলি হলো, তাহলে 24-এর ক্ষেত্রে কী কী পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, দেখতে পাচ্ছ, 3 পাচ্ছি, তারপরে দেখো 2 দুগুণে 4 পাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখো 6 পাচ্ছি, তারপরে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাচ্ছি, কারণ 8 দিয়েও 24কে ভাগ করা যায়, 3 আসছে 24। তারপরে দেখো 12 পাচ্ছি, আর 24 নিজে হলো। এবারে 28-এর ক্ষেত্রে কী পাচ্ছি? প্রথমে 1, তারপরে দেখো 2, তারপরে দেখো 2 দুগুণে 4, তারপরে এখানে 7, তারপরে 14, তারপরে 28। তাহলে গুণনীয়ক লেখা কমপ্লিট। এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করব। দেখো এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে দেখো 4, এখানে 4, এখানে আর বড় কিছু আছে? আর কিন্তু কোনো বড় আর কিছু সাধারণ গুণনীয়ক কিন্তু আর নেই। তার মানে 4 কিন্তু সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক পাচ্ছি। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু। তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত লিখব? 4। এবার দেখো ঘ নম্বর দাগের কী কী সংখ্যা আছে? 13 এবং 15। তো দেখো 13 এবং 15 আমি খাতায় লিখে নিয়েছি, ভাঙবো এই দুটো সংখ্যাকে। তো প্রথমে 13কে তো আমরা ভাঙতেই পারবো না, 13 দিয়েই ভাঙতে পারবো। 13 একে 13,
আর 15কে দেখো আমরা প্রথমে 3 দিয়ে ভাঙতে পারবো, 3 5 15, আবার 5 দিয়ে ভাঙলে 5 1 5। তাহলে লিখবো এখানে 13 এর গুণনীয়ক, 13 এর গুণনীয়কগুলি হলো, আর কি সংখ্যা আছে 15, 15 এর গুণনীয়কগুলি হলো। তাহলে 13-র ক্ষেত্রে পাচ্ছি 1 আর 13, আর 15-র ক্ষেত্রে পাচ্ছি 1, তারপরে দেখো 3, তারপরে 5, তারপরে 15 নিজে। এবারে দেখো এখানে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে গুণনীয়ক বের করার পরে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাধারণ, তাহলে এখানে 1, এখানে 1, আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। তাহলে একই তো একমাত্রই গুণনীয়ক, তাহলে এটাই হয়ে যাবে গসাগু। অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক যেটা গসাগু, সেটা তো শুধুমাত্র এখানে একটাই আছে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু, গসাগু সমান কি পেলাম, 1 পেলাম। এবারে আমরা কি করব, 9 নম্বর দাগেরটা করব। দেখো 3-এর 9 নম্বর দাগেরটা কি আছে, আছে 16 আর 40। তাহলে আমরা 16 এবং 40 সংখ্যা দুটোকে ভাঙবো বা বিশ্লেষণ করব। দেখো 16কে যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে দিতে পারবো। 8 দুগুণে 16, ফের 2 দিয়ে দাও। 4 দুগুণে 8, ফের 2 দিয়ে দিলে। 2 দুগুণে 4, ফের 2 দিয়ে দিলে। 2 1 2। এবারে 40 শেষে 0 আছে, মানে আমরা 5 দিয়ে দিতে পারবো, আবার 2 দিয়েও দিতে পারবো। 2 সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দেওয়া সবসময় ভালো, তো 2 দিয়ে দেবো। তাহলে 20 দুগুণে 40, আবার দেখো শেষে 0 আছে, মানে 2 দিয়ে আমরা খাওয়াতে পারবো। তো 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, আবার দেখো 2 দিয়ে দিতে পারবো। 5 দুগুণে 10, এবারে 5 দিয়ে দিলে 5 1 5, আর ভাঙানো যাবে না। তো দেখো আমরা লিখবো এখানে 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়কগুলি হলো, আর কি কি সংখ্যা আছে 40, 40-এর গুণনীয়কগুলি হলো। তাহলে 16-র ক্ষেত্রে প্রথমে পাচ্ছি 1, তারপর দেখো পাচ্ছি 2, তারপরে দেখো 2 দুগুণে 4, তারপরে কি পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দেখো ভেতরেই আছে 8, তারপরে আছে 16। এবারে 40-এর ক্ষেত্রে কি পাচ্ছি, প্রথমে 1, তারপরে দেখো 2, 2 দুগুণে 4, তারপরে দেখো 5, তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এগুলো সব কমা। তারপরে দেখো 10, তারপরে দেখো 20, তারপরে কি আছে 40। এবারে এদের মধ্যে সাধারণ কোনগুলো, দেখো সাধারণ এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, কিন্তু এখানে 16 নেই। তার মানে 8 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। আর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে আমরা কি বলি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। তাহলে নির্ণেয় গসাগু আমরা কি লিখব, নির্ণেয় গসাগু, গসাগু কত 8 হলো, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 8। এবারে দেখো আমরা 3 নম্বর দাগের সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি। এবার 4 নম্বর দাগের কি বলছে, প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। দেখো পরস্পর মৌলিক আমরা এর আগের পেজেই দেখেছি যে পরস্পর মৌলিক সংখ্যা কোন ক্ষেত্রে আমরা বলতে পারবো, যে ক্ষেত্রে দুটি সংখ্যার গসাগু কিন্তু 1 হতে হবে। যদি গসাগু 1 হয় তাহলে আমরা সংখ্যা দুটিকে কি বলতে পারবো, পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে দেখো প্রথম সংখ্যাটা 4-এর ক নম্বর দাগেরটাই কি আছে, 9 এবং 8। তাহলে 4-এর ক সংখ্যা আছে 9 এবং 8। তাহলে সংখ্যা দুটোকে আমরা ভাঙবো আগে। প্রথমে দেখো 9কে আমরা ভাঙবো 3 3 9, 3 দিয়ে ভাঙলে 3 1 3। 8কে যদি আমরা ভাঙি 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, ফের 2 দিয়ে ভাঙলে 2 1 2। এবারে লিখতে পারি 9 এর গুণনীয়কগুলি, 9 এর গুণনীয়কগুলি হলো, আর 8 এর গুণনীয়কগুলি হলো।
9-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 আছে, 3 আছে আর 9 নিজে আছে। আবার 8-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 আছে, দেখো 2 আছে, 2 দুগুণে 4, 4 আছে আর 8 আছে। তো এখানে দেখো শুধুমাত্র সাধারণ গুণনীয়ক দেখতে পাচ্ছি এখানে 1 আর 1, আর কোনো মিল আছে কি কোনো সংখ্যার মধ্যে? নেই কিন্তু। তাহলে আমরা কি এদের মধ্যে গসাগু কত দেখতে পাচ্ছি? গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা লিখব এখানে, যেহেতু এভাবে লিখি 8, 9 ও 8 এর গসাগু সমান 1। সুতরাং যেহেতু আমরা দুটো সংখ্যা যদি গসাগু 1 হয়, আমরা কি বলতে পারি? সংখ্যা দুটি পরস্পর মৌলিক। সুতরাং আমরা কি বলবো? 9 ও 8 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। ঠিক আছে, উত্তর হয়ে গেল। এবার দেখো আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব। খ নম্বর দাগের কি আছে? 7 আর 13। তাহলে 4-এর খ, প্রথমে 7কে ভাঙবো, তারপরে 13 সংখ্যাটাকে ভাঙবো। দেখো 7কে ভাঙলে 7 দিয়ে দাও, 7 1 কে 7। 13 তো আমরা ভাঙতে পারবো না, 13 1 কে 13, আর কোনো সংখ্যা কিন্তু নেই। তাহলে লিখব 7-এর গুণনীয়কগুলি হলো, 7-এর গুণনীয়কগুলি হলো কি কি? 1 আর 7। আর 13 এর গুণনীয়কগুলি হলো কি কি পাচ্ছি এখানে? 1 আর 13। তাহলে সাধারণ গুণনীয়ক দেখতে পাচ্ছি এখানে 1 আর 1, অর্থাৎ সবচেয়ে একটাই তো সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু কী হবে? 1ই হবে। তাহলে লিখব 7 ও 13 এর গসাগু সমান 1। সুতরাং 7 ও 13 এর পরস্পর মৌলিক। এটাই জানতে চেয়েছিল এবং সেটাই লিখতে বলেছে যে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। তাহলে এটাও পরস্পর মৌলিক, কয়েকটাও পরস্পর মৌলিক হলো। এবার দেখব গয়েরটা 15 আর 25। দেখো গয়েরটা কি কি আছে? গয়েরটা আছে 15, তাহলে 15কে ভাঙবো, আর 25। তাহলে 15কে প্রথমে 3 দিয়ে দাও, 3 5 15, 5 দিয়ে দাও, 5 1 কে 5। আবার 25-এ দেখো 5 দিয়ে দাও, 5 1 কে 5, 5 দিয়ে দাও, 5 1 কে 5, 5 5 25, 5 1 কে 5। তাহলে আমরা এভাবে লিখতে পারি 15 এর গুণনীয়কগুলি হলো, আর 25 এর গুণনীয়কগুলি হলো। তাহলে 15-র ক্ষেত্রে পাচ্ছি 1, তারপরে দেখো 3, তারপরে দেখো 5, তারপরে হচ্ছে 15। আর 25-এর ক্ষেত্রে কী কী পাচ্ছি? 1, তারপরে দেখো 5, আর 5 5 25, 5 5 25। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গসাগু এখানে সাধারণ গুণনীয়ক আছে 1 আছে, 1 আছে, দেখো 5 আছে আর 5 আছে, আর নেই। তার মানে আমরা গসাগু এক্ষেত্রে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 5, তাই না? যেটা সবার মধ্যে আছে সবচেয়ে বড়। তাহলে আমরা লিখব যেহেতু আমরা 1 হলে কি, যদি গসাগু 1 হতো তাহলে বলতে পারতাম যে 15 আর 25 পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 নয়, এখানে 5ও আছে 1 ছাড়াও। তার মানে গসাগু হচ্ছে 5, সুতরাং 15 এবং 25 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা লিখব এভাবে, যেহেতু 15 ও 25 এর গসাগু 5, তাই 15 ও 25 সংখ্যা দুটি পরস্পর
মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, এবারে দেখো আর একটা অঙ্ক আছে ঘ নম্বর দাগ, সেটা কি আছে 25 এবং 16। তো আমরা ঘ নম্বর দাগের অঙ্কটা করব। আছে এখানে 25 আর 16। তাহলে দুটো সংখ্যাকে আমরা প্রথমে ভাঙবো। দেখো 25কে ভাঙলে 5 5 25, আবার 5কে ভাঙাও 5 1 5। 16কে প্রথমে 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও 2 1 2। তাহলে আমরা লিখতে পারি 25 এর গুণনীয়ক গুলি হলো, এবং 16, তাই না, 16 এর গুণনীয়কগুলি হলো। তাহলে 25-এর ক্ষেত্রে কী কী পাচ্ছি? 1, দেখো 5 আর 25 নিজে, আর 16-এর ক্ষেত্রে 1, তারপরে দেখো 2, 2 দুগুণে কত 4, তারপরে দেখো 8, তারপরে 16 নিজে। এবারে এদের মধ্যে গসাগু দেখো, এখানে সাধারণ গুণনীয়ক ওখানে 1 আছে 1 আছে, আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র 1ই আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু গসাগু 1, তার মানে 15 এবং 25, এই 16 এবং 25 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখব যেহেতু 25 ও 16 এর গসাগু 1, তাই 25 ও 16 পরস্পর মৌলিক নয়। হলো? তাহলে দেখো আমরা 51 পেজটাতে এই পর্যন্ত 4 নম্বর দাগে যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে পুরো অঙ্কগুলো করে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা 51 নম্বর পেজের এখান থেকে পরের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সব অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।